স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তার কথা দিয়ে শুরু করি আজকের সরগরম। তিনি বলেছিলেন, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যুর কারণ খুঁজতে কি অজুহাত খাড়া করতে চাইছে স্বাস্থ্য দপ্তর? কেন বলছি এই কথা? কারণ অসুস্থ প্রসূতির পরিবার তারা যেটা দাবি করছে যে কিছু লুকোতে চাইছে হাসপাতাল। কেন তড়িঘড়ি তাহলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলো? অসুস্থতার কারণ স্যালাইন, এটা ধারণা করছে তদন্ত কমিটি। তরুণী মৃত্যুর পেছনে গাফিলতি কার? এই প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠবে এটাও যে রহস্যভেদ কি আদৌ হবে? কারণ যে সংস্থার রিঙ্গাল ল্যাক্টের ব্যবহারের পর মৃত্যুর মতো অভিযোগ উঠেছে, এখনো কেন সেই সংস্থার ওষুধ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে? গঙ্গাসাগর মেলার সরকারি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের কি ছবি, সেটাও আপনাদের সামনে রাখবো। কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো বিষাক্ত স্যালাইনে গুরুতর অসুস্থ 3 প্রসূতি। তাদেরকে ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে কলকাতায়। গ্রিন করিডোর করে 3 প্রসূতিকে বিশেষ অ্যাম্বুলেন্সে কলকাতায় আনা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, ঝিলম করঞ্জাই এবং সন্দীপ সরকার। প্রথমেই সন্দীপের কাছে যাব। সন্দীপ, এসএসকেএম এর এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা দেখাও। দেখো, এসএসকেএম হাসপাতালে বেড প্রস্তুত রাখা হয়েছে। এসএসকেএম হাসপাতালের যে মেন ব্লক, সেই মেন ব্লকের সিসিউতে 13 এবং 14 নম্বর বেড বুক করে রাখা হয়েছে আগে থেকে, এবং আইটিইউর 2 নম্বর বেড বরাদ্দ করে রাখা হয়েছে। ওই 3 প্রসূতিকে নিয়ে যখনই এসে পৌঁছবে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম যুক্ত অ্যাম্বুলেন্স, তাদেরকে সাথে সাথে অ্যাম্বু ব্যাগের সাহায্যে তাদেরকে পৌঁছে দেওয়া হবে বেড পর্যন্ত। সেখানে চিকিৎসক দলকে প্রস্তুত রাখা হয়েছে। এই মেডিকেল এই 3 প্রসূতির চিকিৎসার জন্য 5 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। যে 5 সদস্যের মেডিকেল টিমের মাথায় রাখা হয়েছে একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞকে। সেই ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের নেতৃত্বেই আরও 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক, তার মধ্যে স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক রয়েছেন, তার মধ্যে রাখা হয়েছে জেনারেল মেডিসিন বিভাগের চিকিৎসককে, তার মধ্যে রাখা হয়েছে নেফ্রোলজি বিভাগের চিকিৎসককে, কেননা 3 রোগিনীরই ডায়ালিসিস চলছে। যে 3 জনকে আনা হচ্ছে, একজন মাম্পি সিং, একজন নাসরিন খাতুন, একজন মিনারা বিবি। এর মধ্যে মাম্পি সিংহ এবং নাসরিন খাতুন, তাদের ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম লাগছে। তাদের শারীরিক অবস্থা কিন্তু সবথেকে গুরুতর। তুলনামূলক একটু ভালো অবস্থায় রয়েছেন মিনারা বিবি, তবে তিনিও এখনও বিপদমুক্ত নন। তার অক্সিজেন সাপোর্ট সিস্টেম লাগছে, ডায়ালিসিস লাগছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে চিকিৎসক দলকে প্রস্তুত রাখা হয়েছে। তারা এলে সঙ্গে সঙ্গে যাতে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, সেই বন্দোবস্ত স্বাস্থ্য ভবনের নির্দেশে এসএসকেএম কর্তৃপক্ষ করে রেখেছেন। একদমই সন্দীপ, অর্থাৎ এসএসকেএম এর তরফ থেকে সমস্ত প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। কিন্তু যে 3 প্রসূতিকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে, তাদের শারীরিক অবস্থার আপডেট আমাদেরকে জানাবে ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই। যে 3 জনকে নিয়ে আসা হচ্ছে, তোমাকে প্রথমেই বলে রাখবো, তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাকে ক্রিটিক্যাল বলে চিকিৎসকরা ক্লাসিফাই করছেন এবং তাকেই প্রথম অ্যাম্বুলেন্সে তোলা হয়, এবং তারপরে বাকি যে 2 জন, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। অর্থাৎ 2 জনের ক্ষেত্রে তাদেরকে ভেন্টিলেটরি সাপোর্ট রেগুলার দিতে হচ্ছিল, গতকালও দিতে হয়েছে, আজকেও তাদেরকে নিয়মিত ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হচ্ছে। এখনও তাদেরকে ইনকিউবেট করে নিয়ে আসা হচ্ছে। আর আরও একজন তৃতীয় যে ব্যক্তি প্রসূতি, তার ক্ষেত্রে শারীরিক অবস্থা অতটা গুরুতর নয়, তবে তার ক্ষেত্রেও গুরুতর আছে। এবং সব মিলিয়ে প্রত্যেকেরই একটা বিষয় মিল আছে, তাদের কিডনির অবস্থা অত্যন্ত খারাপ। নেফ্রোলজিক্যাল যে পরিস্থিতি, সেটা খারাপ হওয়াতেই তাদেরকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে। গতকাল মেডিকেল টিম যারা গিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে, তারা প্রত্যেকে সব জরিপ করে দেখে যাচাই করে পরামর্শ দিয়েছিলেন যে 3 জনকে এমন কোথাও শিফট করা হোক যেখানে নেফ্রোলজিক্যাল এবং ক্রিটিক্যাল কেয়ার উন্নত আছে। এবং সেই মতো আজকে তাদেরকে সন্ধেবেলায়, অনেক বিলম্ব হলেও তাদেরকে সন্ধেবেলায় স্থানান্তরিত করা হচ্ছে। চিকিৎসকদের একাংশের মত দিনের বেলাতে স্থানান্তরিত করা গেলে আরও ভালো হতো, তবে সব বিষয় পর্যালোচনা করা হয়, এক্সপার্ট যারা আছেন তাদের বক্তব্য নেওয়া হয়, আরেক দফা পরীক্ষা করা হয়। আজকে আনার আগে 1 দফা ডায়ালিসিস করা হয়, তারপরে তাদেরকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। সেই অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স 3টে করে তাদেরকে গ্রিন করিডোর করে এসকর্ট করে নিয়ে আসা হচ্ছে। এবং অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আলাদা করে কেন মেনশন করছি, তার কারণ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে এমন যন্ত্রপাতি আছে যা দিয়ে রোগীর
শারীরিক অবস্থা মুহূর্তে মুহূর্তে পর্যালোচনা করা যায়। একদিকে যেমন পর্যালোচনা করা রক্তচাপ, যায় এবং ডিটোরিয়েশন যাতে না হয় সেই কারণে নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে তোমাদের দুজনকেই ধন্যবাদ। একটা বিষয় বুঝতেই পারছেন, এসএসকেএম প্রস্তুত রয়েছে এবং 3 প্রসূতিকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম এ মেদিনীপুর থেকে। কিন্তু এই 3 প্রসূতি সহ আরো 2 প্রসূতি, তার মধ্যে একজন সুস্থ রয়েছেন কিন্তু আরেকজনের মৃত্যু হয়েছে, যাকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। তার মৃত্যুর কারণ কি অবশ্যই সে বিষয়ে আপনাদের রাখবো, কিন্তু এই যে 3 প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে এসএসকেএম এ, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং তারা পরিবারের কাছে ফিরে যাক, আমাদের প্রত্যেকের প্রার্থনা সেটাই থাকবে। কিন্তু যে প্রসূতির মৃত্যু হলো তার পরিবারের তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছে, যদি আগে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হতো যেমন এই 3 প্রসূতির ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে, তাহলে হয়তো মামনি রুইদাস বেঁচে যেতে পারতেন। মেদিনীপুর মেডিকেল কলেজে এই প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনি। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির। কালই তদন্ত রিপোর্ট জমা দেবে সেই কমিটি। আর অন্যদিকে স্যালাইন কাণ্ডের দায় সুপারের ঘাড়ে ঠেললেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ। দেখুন, জীবনদায়ী স্যালাইনই কেড়েছে জীবন। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের প্রাথমিক তদন্তের পর এমনই অনুমান করছে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি। শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে পরিদর্শনে যায় স্বাস্থ্য দপ্তরের 13 সদস্যের প্রতিনিধি দল। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও দলে ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও ড্রাগ ইন্সপেক্টররা। পরিদর্শনের পর রবিবার এসএসকেএম হাসপাতালে বৈঠকে বসে তদন্তকারী দল। বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গেছে যে প্রসূতির মৃত্যু হয়েছে এবং যারা অসুস্থ তাদের রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। এর ফলে তাদের শরীরে হিমোগ্লোবিন ও অক্সিজেনের পরিমাণ কমেছে, ভেঙে যাচ্ছে রক্তকণিকা, কিডনিতেও সংক্রমণ দেখা দিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে মেদিনীপুর মেডিকেলে দীর্ঘদিন বাক্সবন্দি অবস্থায় পড়েছিল স্যালাইন। ফলে তার মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কিনা, ছত্রাক জন্মেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির রিপোর্ট রাসায়নিক বিক্রিয়ার দিকেই ইঙ্গিত করছে। স্যালাইন রহস্য ভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে প্রসবের পরে দেওয়া অক্সিটোসিন ইনজেকশন ও রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা। ওই ব্যাচ যে শুধুমাত্র সেদিন ওখানেই ব্যবহৃত হয়েছে তা নয়, একই ব্যাচের স্যালাইন কিন্তু সেদিন এনআরএসেও ব্যবহার হয়েছে, ন্যাশনালেও ব্যবহৃত হয়েছে। বিষয়টা শুধুমাত্র ওইখানেই কনসেন্ট্রেট না করাটার বাইরেও অন্যান্য বিষয়ও কিন্তু আছে। আপাতত সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, পার্টিকুলারলি গাইনি ওয়ার্ডে বা অবস ওয়ার্ডে, যাতে একেবারেই বন্ধ করা যায়। এটা একটা অ্যানাফিল্যাক্টিক শক হয়েছে, হয়তো কোনো রকম স্যালাইনের মধ্যে কোনো রকম কোনো অপরিশ্রুত কিছু থাকার জন্য হতে পারে, সেটা দেখা হবে আর কি। স্বাস্থ্য সচিব জানিয়েছেন সোমবারই জমা পড়বে তদন্ত রিপোর্ট। আমাদের আজকে ইনকোয়ারিং টিম সাথে কথা হয়েছে, যে যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। ওনারা আগামীকাল ডিটেল রিপোর্ট আমাদেরকে দেবেন, তারপরেই যা পরবর্তীকালে পদক্ষেপগুলো হবে। অন্যদিকে স্যালাইন কাণ্ড নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখন এর দায় সুপারের ঘাড়ে ঠেলেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ। তার দাবি স্যালাইন এসেছিল অন্য জেলা থেকে। এই স্যালাইনগুলো কোথা থেকে প্রকিউর করেছিলেন আপনারা? এটা তো তমলুক ডিআরএস থেকে এসেছিল, সেকেন্ড গভর্নমেন্টের তমলুক ডিআরএস থেকে এসেছিল। আচ্ছা, এটা কি আপনাদের স্টেটে, আপনাদের ডিস্ট্রিক্টের? 2 জানুয়ারিতে এমএসভিপির সাইড থেকে হয়েছিল। এটা তো হসপিটাল স্টোরে এসেছিল না। কবে প্রকিউর হয়েছিল? ইন্ডিয়ান করেছিল আমাদের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপর সেটা হসপিটালে ঢুকেছিল। একদিকে দায় ঠেলাঠেলি চলছে, আরেকদিকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছে মা হারা সদ্যজাত সংকটজনক প্রসূতিদের শিশুরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা দেখলেন দায় একে অপরের ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্নটা এখানে যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গাল ল্যাকটেট বা অন্যান্য ওষুধ বা সলিউশন যেগুলো ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, ব্ল্যাক লিস্টে কর্ণাটক সরকার পাঠিয়ে দিয়েছিল এবং এখানেও নোটিশ জারি করা হয়েছিল, তারপরেও সেটা ব্যবহার হলো কেন? আপনারা দেখেছেন গতকালকের প্রতিবেদন, আজকেও আপনাদের দেখাবো একের পর এক জেলায় সরকারি পরিষেবা কেন্দ্রে কিভাবে এই রিঙ্গাল ল্যাকটেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ ব্যবহার করা হচ্ছে। আমি এখানেই আসবো, ডক্টর পবিত্র গোস্বামী, আপনি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, আপনার কাছে জানতে চাইবো, গতকাল আমরা আপনার হাসপাতালের এই ছবি দেখিয়েছি যেখানে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন ব্যবহার করা হচ্ছে, কেন আপনাদের কাছে কোনো নির্দেশিকা আসেনি? শুনুন, আমরা এই যে ওইটা বলার আগে একটা কথা ছোট্ট করে বলি যে আমরা আরজি করের যে তরুণী চিকিৎসক খুন হয়েছিল, তারপরে একটা অঘোষিত গ্রিন করিডোরের মধ্যে দিয়ে তার যে ডেড বডি বাহক গাড়িটা
গিয়েছিল বলে আমরা শুনেছিলাম, যাতে কোথাও কোনো বাধা না পায়, দ্রুত তার শ্মশানঘাটে দাহ হয়ে যায়। আর এখন এই ঘোষিত গ্রিন করিডোরের মধ্যে দিয়ে এই মেদিনীপুরের মৃত্যু পথযাত্রী আমাদের যে মায়েদেরকে নিয়ে আসা হচ্ছে। আমার ধারণা সামগ্রিক অরাজকতাটা এমন একটা জায়গায় গিয়ে রাজ্যে পৌঁছেছে যে এবারে গঙ্গাসাগরের দিকে একটা গ্রিন করিডোর করে দিলে ভালো হয়, রাজ্যটারই যাতে অন্তর্জলী যাত্রা দেওয়া যায়। আজকে এইটা ডায়মন্ড হারবারের কথা ছেড়ে দিন, আমি যতটুকু যা খোঁজ নিয়েছি কোথাও কোনো নির্দিষ্ট সরকারি সার্কুলার যায়নি, সব হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং হোয়াটসঅ্যাপেও যে সমস্ত ইনফরমেশান এসেছে এবং তার মধ্যে প্রাথমিক যে অর্ডার, একটা জিনিস অর্ডারটা দেখবেন যে ড্রাগ কন্ট্রোলারের কাছ থেকে যে অর্ডার গেছে সেইখান থেকে বলছে যে এইটা করা যেতে পারে টিল দি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি দে রিজিউম সাপ্লাই, অর্থাৎ তাদের এইটুকু ক্ষমতা নেই বলা যে এই কোম্পানিটিকে ব্ল্যাকলিস্টেড করা হলো, এই কোম্পানিটিকে বাতিল করা হলো। বলা হচ্ছে কি অর্ডারে, সরকারি অর্ডার ড্রাগ কন্ট্রোলারের কাছ থেকে বেরোচ্ছে। এই ঘটনার পরেও তার অর্ডারে লেখা থাকছে যে যতদিন পর্যন্ত ওই কোম্পানি আবার সাপ্লাই রিজিউম না করছে ততদিন পর্যন্ত নন ক্যাট অর্থাৎ স্থানীয়ভাবে আপনারা ওষুধগুলো কিনুন। তাহলে কাদের যে মাথার মধ্যে এটা রয়েছে, হাত রয়েছে, যার ফলে এদেরকে বলতে, এই যে এত বড় বড় আধিকারিকরা বলতে সাহস পাচ্ছেন না যে এই কোম্পানিটিকে সরাসরি ব্ল্যাকলিস্টেড করা হলো এবং এর কোনো ওষুধ আর ব্যবহৃত হবে না। আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে যে কথা বলছেন যে ব্যবহৃত ওষুধ নির্দিষ্টভাবে মানে ব্যবহার না করার নির্দিষ্ট কোনো সরকারি সার্কুলার, যে পদ্ধতিতে সরকারি সার্কুলার আসে সে পদ্ধতিতে কোথাও কোনো সার্কুলার গেছে বলে শোনা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপে কথা চালাচালি চলছে এবং এই হোয়াটসঅ্যাপের কথা চালাচালিগুলো যে অদ্ভুতভাবে চলছে, সেইগুলো হচ্ছে যে মানে খুব মারাত্মক। যে হোয়াটসঅ্যাপে যে সমস্ত মেসেজ আসছে আমি পরে আপনাদের পড়ে দেবো। অর্থাৎ আপনি বলছেন সরকারের তরফ থেকে কোনো নির্দিষ্ট নিষেধাজ্ঞা, নোটিশ, অর্ডার, নির্দেশিকা কিচ্ছু আসেনি এই হাসপাতালগুলোতে বা সরকারি পরিষেবা কেন্দ্রতে, সেটা তো বোঝাই যাচ্ছে কারণ ছবি তো সেটা বলে দিচ্ছে। গতকাল আপনারা দেখেছেন জেলায় জেলায় সেই ছবি, আমাদের প্রতিবেদন আপনারা দেখেছেন, রিপোর্টাররা তুলে ধরেছেন একের পর এক। আমি এখানেই দেবাশিসের কাছে আসবো, ডক্টর দেবাশিস হালদার আমাদের সঙ্গে রয়েছেন। আর.জি. কর নিয়ে আপনারা বারবার প্রশ্ন তুলেছেন। ডক্টর পবিত্র গোস্বামী মারাত্মক অভিযোগ করেছেন আজকে যে যখন অভয়াকে নিয়ে যাওয়া হয়েছিল গ্রিন করিডোর করে, তখন এমন কিছু তথ্য ছিল, এমন কিছু ছিল যেটা লোকানোর জন্য গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়েছিল যাতে তার দেহ তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয়। আজকে 3 প্রসূতিকে তাড়াতাড়ি শুশ্রূষা দেওয়ার জন্য, সুস্থ করে তোলার জন্য এসএসকেএমে নিয়ে আসা হচ্ছে। এমন কিছু কি তথ্য লুকোনোর জন্য, যে তথ্য লুকোনোর আশঙ্কা কিন্তু পরিবারের তরফ থেকেও করা হচ্ছে? আমার প্রথম বক্তব্য হচ্ছে যে কারণ দেখিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএমে প্রসূতিদের আনা হচ্ছে যে সেখানে নাকি নেফ্রোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার উন্নত মানের নেই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে মেদিনীপুরের মানুষ কি দোষ করলো? মেদিনীপুরে কেন এই পরিষেবা থাকবে না যার জন্য এইরকম একটা জীবনদায়ী মানে জীবন বাঁচানোর জন্য এসএসকেএমে গ্রিন করিডোরে আনতে হবে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গেছে যে যেখানে একটা সরকারি হাসপাতালের ভেতর ডিউটিরত একজন মহিলা চিকিৎসককে খুনধর্ষিতা হতে হয়। একটা সরকারি হাসপাতালে যেখানে আমরা জানি যে কর্ণাটক সরকার এই রিঙ্গার ল্যাকটেটে প্রসূতি মায়ের 4 জন মৃত্যুর পর নভেম্বর মাসে সেটাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, সেই আরএল ব্যবহার হচ্ছে এবং ব্যবহারের পর তাদেরকে আজকে এইভাবে একজন মারা যাচ্ছেন এবং বাকিদের আশঙ্কাজনকভাবে আজকে এইভাবে চিকিৎসা করতে হচ্ছে। আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আর্থিক দুর্নীতির জন্য সন্দীপ ঘোষ একটা মানে মেডিকেল কলেজের, সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমি বলছি এর দায়টা কে নেবে? প্রশ্নগুলো মানে সবাই আমরা জানছি এর দায়টা কে নেবে? স্বাস্থ্য সচিব নেবেন, স্বাস্থ্য মন্ত্রক নেবেন, স্বাস্থ্যমন্ত্রী নেবেন। এই যে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, তিনি বললেন আমরা আমাদের দাবির মধ্যে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আমাদের 10 দফা দাবিতে আমরা বারবার বলেছিলাম যে নিম্নমানের ওষুধ ইত্যাদি যে মানে জাল চক্র, দুর্নীতি, এর দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে। আমাদের বক্তব্য যে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রক কেন এর দায় নেবেন না এবং এই অপসারণগুলো হবে না, তাহলে দায়টা কে নেবে? দুদিন পর কি দেখবো যে ডাক্তার ওই স্যালাইনটা চালিয়েছিলেন মানে সেটাই সেই দিকেই যাবে যে মানে যেরকম ভাবে একদম, অর্থাৎ আপনি বলছেন কোপ করবে চিকিৎসক, একদম তাই, সেই দিকেই তো। এর আগে বহু জিনিস আমরা এরকম দেখেছি যে সিস্টার দিদি সেই জায়গাটা সই করেছেন ওটা স্টোর থেকে আনার জন্য, অথবা যে ডাক্তার ব্যবহার করেছেন তার উপর শাস্তি খরা নেমে এসছে। তো সেই দিকেই এগোবে, এরকম কিছু একটা ব্যাপারই হতে চলেছে। কিন্তু আসলে কেন হচ্ছে যে মানে এটা অলরেডি তো হলো, কর্ণাটকে হয়েছে, কর্ণাটকে হওয়ার পর ব্ল্যাকলিস্টেড হয়েছে। আমরা জানি, আমরা রোজ
অর্থাৎ সেই নজরদারি এবং সমন্বয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কেন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নোটিশ জারি করার পর, নির্দেশিকা জারি করার পর সমস্ত হাসপাতালগুলোতে পাঠিয়ে দেওয়া হবে না, বা পাঠানো যদিও বা হয় সেটা কেন কমিউনিকেট করা হবে না, সেখানে কেন সমন্বয়ের অভাব থাকবে, যার ফলে একজনকে প্রাণ দিয়ে তার মাসুল গুনতে হলো, এর দায় কে নেবে? বারবার সেই প্রশ্ন উঠবে। আমি অবশ্যই অর্ণবের কাছে আলোচনায় আসবো, তার রিয়াকশন নেব, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো এই যে রিঙ্গাল ল্যাকটেড পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি, জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছে, তার মধ্যেখানেই একাধিক হাসপাতালের সামনে একেবারে উদ্বেগের ছবি সামনে এলো। চিকিৎসক প্রেসক্রাইব করছেন যে ফ্লুইড, এখনো হাসপাতালের বাইরের দোকানগুলো থেকে সেটা কিনে আনছেন রোগীর পরিজনরা। ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ফ্লুইড সরবরাহ হচ্ছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে কি সেটাই হচ্ছে? ছবি কিন্তু অন্য কথা বলছে। দেখুন, মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ৩ জন। আর এসব কিছুর নেপথ্যেই কি রয়েছে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গাল ল্যাকটেড। নিষিদ্ধ এই স্যালাইন ব্যবহারের ফলেই কি মাতৃহারা হতে হয়েছে একদিনের শিশুকে? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৩ জন। প্রাথমিক তদন্তের পর অবশ্য তেমনটাই অনুমান করছে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি। এরই মধ্যে শনিবার অভিযুক্ত সংস্থার তৈরি সব ধরনের ফ্লুইড তদন্ত শেষ হওয়া ও টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত ব্যবহার না করার নির্দেশিকায় শুধু রিঙ্গাল ল্যাকটেডই নয়, নাম রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরও 8টি ফ্লুইডের। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্দেশিকা আসার পর প্রয়োজনীয় এই ফ্লুইড কোথা থেকে সংগ্রহ করছে হাসপাতালগুলি? বিকল্প কি ব্যবস্থা করা হয়েছে? কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই দাবি করার পর এই হাসপাতালের উল্টো দিকে দোকানে যেতেই দেখা গেল আরেক ছবি। চিকিৎসকের লিখে দেওয়া ফ্লুইড বাইরে থেকে কিনে নিয়ে যাচ্ছেন রোগীর পরিজনরা। নর্মাল স্যালাইন এরকম পেশেন্টরাই কিনতে আসছে। হ্যাঁ, আজকে একটা না দুটো বোধহয় না, ওখানে পেলাম না, সেই কারণে এখানে আসলাম। কিন্তু আমার যেহেতু আমি এখন এটা কালেক্ট করতে পারলাম না, যেহেতু আমার পয়সাটা সেরকম অ্যাভেলেবেল নেই, আমি বললাম বিকেলবেলা এসে এটা নেব। এটা কে কিনতে বলেছে? আমাকে ওইখান থেকে আর কি ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে। কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, তারা সেই সমস্ত ওষুধ এখানে যে ফার্মাসি কাউন্টার সেখানে না থাকলেও তা ফেয়ার প্রাইস শপ থেকে প্রকিওর করা হচ্ছে, আনা হচ্ছে। ফেয়ার প্রাইস শপের তরফ থেকে জানানো হয়েছে যে তাদেরকে ইতিমধ্যে বহু রিঙ্গাল ল্যাকটেডের রিকুইজিশন করা হয়েছে এবং তারা সেটা সরবরাহ করছেন। আর আজকে আমরা মেডিকেল কলেজে এসে দেখলাম যে তার উল্টো দিকে যে বিভিন্ন ওষুধের দোকান আছে, সেখানে রোগীর পরিজনরা যাচ্ছেন, স্যালাইন থেকে শুরু করে নানান ওষুধ তারা কিনছেন। একই ছবি দেখা গেল শহরের অন্য সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির সামনে। আমাদের কাছে যেমন আপনার রিঙ্গাল ল্যাকটেড বেরোচ্ছে, NS 100 ml, NS 500 ml, 5% ডেক্সট্রোজ, 10% ডেক্সট্রোজ আসছে। আগের তুলনায় এখন অনেকটা বের হচ্ছে বেশি। হসপিটালে পেশেন্টই বেশি এখানে। স্বাস্থ্য দপ্তর একদিনের নোটিশে একাধিক ইনফিউশন মেডিসিন, যেগুলো স্যালাইনের মাধ্যমে বা ইন্ট্রাভেনাস পদ্ধতিতে দেওয়া হয়, বন্ধ করেছে। এই যে স্যালাইন যেগুলো রয়েছে তার মধ্যে একদিকে যেমন নর্মাল স্যালাইন রয়েছে, ডেক্সট্রোজ রয়েছে, তেমনি রিঙ্গাল ল্যাকটেডও রয়েছে। এই রিঙ্গাল ল্যাকটেড সহ অন্যান্য যে ইনফিউশন মেডিসিন রয়েছে সেগুলো রোগীর পরিজনদের হাসপাতালে না থাকার ফলে এই যে হাসপাতালের উল্টো দিকে ওষুধের দোকান আছে সেখানে এসে তাদের কিনতে হচ্ছে। এই অবস্থায় খোলা বাজারে চাহিদা বাড়ছে এই ধরনের ফ্লুইডের। আমাকে গতকাল আমি পার্ক সার্কাস ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কথা বলছি, আমাকে সুপার ফোন করেছিল। দিদি ফোন করে বলেছিল যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সাডেনলি কিছু একটা কারণে মাল নেওয়া বন্ধ হয়ে গেছে। এটা আমরা সবাই জানি। তো আমাদের আর্জেন্ট বেসিস এই RL, NS ইনফিউশন যেগুলো আছে আপনাদের কাছ থেকে আমরা নেবো। এমনকি আমাদের কলকাতা মেডিকেল কলেজেও সুপার আমাকে ফোন করেছিল, ওখানে আমি স্টোরে মাল দিয়েছি। কলকাতার বুকে এমার্জেন্সি এসছে। এর পাশাপাশি আমাদের ওই গ্রামীণ জায়গা যে SD যে হসপিটালগুলো আছে সেখান থেকে এখনো পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট আসেনি। এটা একটা অ্যানাফিল্যাক্টিক শক হয়েছে, হয়তো কোনো রকম স্যালাইনের মধ্যে কোনো রকম কোনো অপরিশ্রুত কিছু থাকার জন্য হতে পারে। সেটা দেখা হবে আর কি। পুরোটা জিনিসটাই ইনভেস্টিগেট করে দেখে ল্যাব টেস্টের উপর ডিপেন্ড করে তারপরে কিছু বলা সম্ভব হবে। কতদিন এই আতঙ্ক নিয়ে থাকতে হবে রোগী ও তার পরিজনদের? জীবনদায়ী ওষুধেই যদি জীবন চলে যায় তার দায় কে নেবে? ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ। আর কত প্রাণের বিনিময়, আর কত মৃত্যু হলে তদন্ত করে দেখা হবে, এটা বলা হবে। আমি অর্ণবের কাছে আসব। অর্ণব, যখন জানানো হলো, যদিও পবিত্রবাবু ডক্টর গোস্বামী অভিযোগ করেছেন যে হোয়াটসঅ্যাপে চালাচালি হয়েছে তথ্য, কিন্তু সেভাবে নির্দেশিকা সরকারি তরফে যেভাবে আসা উচিত সেটা আসেনি। আমি বলছি যদি নির্দেশিকা দেয়াই হলো,
আমি মানলাম ওনার কথা যে আসেনি, তাহলে কেন তার বিকল্প ব্যবস্থা করা হলো না? বিকল্প ব্যবস্থা করার আগে নির্দেশিকা জারি করা হলো কি করে? আর নির্দেশিকা জারি করার সঙ্গে সঙ্গে কি বিকল্পটাও জানিয়ে দেওয়া হবে না? না হলে যেটা আমরা গতকালকেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি, হাসপাতালগুলো তো এই দ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে তারা কি ব্যবহার করবেন, কোন স্যালাইন দেবেন। এটা কি সরকারের কর্তব্য নয়, সরকারের দায়িত্ব নয়, স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নয়? এই জায়গা থেকে দায় এড়াতে পারে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব? 100 বার সরকারের দায়িত্ব এবং দায় কখনোই এড়াতে পারে না। আমি বলছি যে শুধুমাত্র রিঙ্গাল ল্যাকটেক নয়, 10টা ওষুধ, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 10টা ওষুধের উপর এই ধরনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল এবং 10 ডিসেম্বর সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং স্টেট ড্রাগ কন্ট্রোল যৌথভাবে ওদের চোপড়ায় যে ওদের যে ফ্যাক্টরি আছে সেখানে অভিযান চালায় এবং সেখানে অভিযান চালানোর পর তারা এই 10টাকে ব্ল্যাকলিস্টেড করার কথা বলেন এবং এখন ডাক্তারবাবু বলছেন যে তারা এরকম লিখিতভাবে হয়তো এরকম কোনো নির্দেশিকা সেরকমভাবে আসেনি, উনি বলছেন হোয়াটসঅ্যাপে এসেছে। কিন্তু এইটা করার পরেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে 13 সদস্যের একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, তারা রিপোর্ট দেবে। আমার যেটা প্রশ্নের জায়গা, একটু বিরত করছি, অবশ্যই ডাক্তারবাবু এর উত্তর দেবেন, কিন্তু আমার কাছে একদম স্পষ্ট রয়েছে এই নির্দেশিকা। আমি বলছি যদি সেটা করাই হলো, 10ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নোটিশ দেওয়া হলো এবং তারপর 7ই জানুয়ারি নোটিশটা দেওয়া হলো, তাহলে 11ই জানুয়ারি আবার আরজি করকে কেন নোটিশ দিতে হলো, এটা বলতে পারেন? একদমই তাই। আমি বলছি যে এইটা সবার আগে জানা দরকার যে কোন কোন ব্যাচে এই ধরনের অপরিশ্রুত, যেটা ওই ডাক্তারবাবু বললেন যিনি ওই কমিটিতে রয়েছেন, কোন কোন ব্যাচের এই ধরনের ফয়েলের মধ্যে এই ধরনের অপরিশ্রুত জিনিসপত্র পাওয়া গেছে। এটা কি টোটালটা, মানে যত এই ধরনের উৎপাদন হয়ে এসছে তার মধ্যে পুরোটাই পাওয়া গেছে, নাকি কিছু কিছু এরকম স্যাম্পেলে রয়েছে? এছাড়া আরও একটা সন্দেহ বা সংশয় এরকম তৈরি হচ্ছে যে ওইখানে যদি বন্ধ করে দেওয়া হয় উৎপাদনটা, তাহলে কি গোপনে অন্য কোথাও উৎপাদন হচ্ছে এবং সেইখান থেকে একটা কোনো চক্র কাজ করছে? এটা মানে ধন্দটা থাকছে, সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই রোগীর পরিবারের নয়। রিপোর্টটা বেরোক, আমরা 13 সদস্যের কমিটির যে রিপোর্টটা কালকে জমা দেওয়ার কথা সেটা আমরা দেখি অবশ্যই। কিন্তু একই কথা একই সঙ্গে আমি পাপিয়াকে বলবো যে গত 13.5 বছরে আমাদের এখানে সরকারি স্বাস্থ্য খাতে 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছে সরকার। স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর ক্ষেত্রে একটা বিপুল একটা হয়েছে, এক্সপ্যানশন হয়েছে। তার মধ্যেও কোথায় কোথায় খামতি রয়ে গিয়েছে, কোথাও কি ম্যান পাওয়ার কম আছে, নাকি কোথাও কি মিসকমিউনিকেশন হচ্ছে, কোথাও কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে দেখে এই জায়গা থেকে একটা টোটাল রিপোর্ট তৈরি করা দরকার। অর্ণব, নিশ্চয়ই প্রশ্নগুলো প্রশাসনের উদ্যোগে, নিশ্চয়ই আমি বলছি নিশ্চয়ই প্রশ্নগুলো সরকারের উদ্দেশ্যে করছে, তাহলে একদম তাহলে আমি বলছি একজনের প্রাণ চলে যাবে, একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়বেন। রোগী কখন হাসপাতালে যান বলুন তো? তার পরিবারের তরফ থেকে দেখবে যে কোন স্যালাইনের কোন ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে, কোন কোম্পানি নিষিদ্ধ করা হয়েছে, কোন কোম্পানি ব্ল্যাক লিস্টে চলে গেছে, সেখানে সমন্বয়ের অভাব কি রোগীর পরিবার দেখবে? আপনি কি বলছেন অর্ণব? তাহলে সেই সমন্বয় দূর করার দায়িত্ব তো রাজ্য সরকারের, স্বাস্থ্য সচিবের, স্বাস্থ্য দপ্তরে, সেই প্রশ্ন কি উঠবে না? মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে বামেরা আজকে বিক্ষোভ কর্মসূচি রেখেছিল, তা ঘিরে দুমদুমার বাঁধে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সুপারের অফিসে তালা ঝোলালেন এসএফআই ডিওয়াইএফআই সদস্যরা। থানায় অভিযোগ জানাতে গিয়ে আইসির সঙ্গে বচসায় জড়ান মীনাক্ষী। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপিও। আর অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে সংকটজনক 3 প্রসূতিকে গ্রিন করিডোর করে একেবারে এসএসকেএমে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে। স্যালাইন কাণ্ড ঘিরে বিক্ষোভে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রবিবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সুপারের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালো এসএফআই ডিওয়াইএফআই। সুপারের অফিসে তালা ছড়িয়ে দিলেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। মেডিকেল কলেজের গেটের সামনে বসে বিক্ষোভ দেখালো বিজেপি। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের ফলে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে রবিবারও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বটতলা চকে পথ অবরোধ করা হয়। এরপর মীনাক্ষী সহ এসএফআই ডিওয়াইএফআই সদস্যরা কোতোয়ালি থানায় যান। সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আগে মেদিনীপুর কোতোয়ালি থানার আইসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ডিওয়াইএফআই নেত্রী। কালকে আপনারা পিটিয়েছেন ফার্স্ট ইয়ারে পড়ে, আমাদের ভয় নেই, আমাদের পুলিশেরও অনেকেই আহত আইসিকে ডিউটি অফিসারের চেয়ারে বসিয়ে স্যালাইন কাণ্ডে সুপারকে গ্রেফতারের দাবি জানানো হয়। আমরা 24 ঘন্টা এমএসভিপি কে হয় আপনারা ধরবেন, নইলে আপনারা এফআইআর করে গেলে আমাদের অ্যারেস্ট করতে হবে। প্রসূতি মায়ের মৃত্যু জাল ওষুধের ফলে এটা প্রমাণ করে দিল
যে এই সিন্ডিকেটের শেকড়টা কত ভেতরে এরা নিয়ে গেছে। কোন কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানি কি তৃণমূলকে আর বিজেপিকে এরা ইলেকটোরাল বন্ডের টাকা দিল? এর ভেতরে অনেক আছে, অনেক, কিন্তু মরছে আমাদের পশ্চিমবঙ্গের একদম গরিব প্রসূতি মায়েরা। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ, বহরমপুর। এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে, সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিক, এটা আমরা দাবি করেছি। জবাব দিয়েছে তৃণমূল। ওনাদের যদি কিছু বলার থাকে বা ওনাদের কাছে তথ্য থাকে, হয় রাজ্য সরকারকে সেগুলো দিন, হয় সেগুলো প্রকাশ্যে বলুন, আর অথবা যদি এইসব এজেন্সিকে দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিল্লিতে গিয়ে তারা বলতে যান। তো এখানে সংবাদ মাধ্যমকে বলছে কে? বলছে বিজেপি নেতা। কোন বিজেপি? যাদের শাখা সংগঠন সিবিআই আর ইডি। তো তারা বাইরে বলছেন কেন? তারা নিজেদের জায়গায় গিয়ে বলুন। এদিন মাহারা সদ্যজাত এবং বাকি 3 প্রসূতির শিশুদের দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে যান মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। অন্যদিকে সংকটজনক 3 প্রসূতিকে এই দিনই গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সৌমেন চক্রবর্তী, সুমিত হালদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ বুঝতেই পারছেন রাজনৈতিক চাপানোতরটা। সিপিএম বলছে যে সিন্ডিকেটের শিকড়টা কত গভীরে, এবং সেখানে তারা বলছে যে তৃণমূল বিজেপিকে ইলেকটোরাল বন্ডের টাকা দিয়েছে এই কোম্পানি। সেই কোম্পানি কত টাকা দিয়েছে সেই প্রশ্ন তারা তুলছে। শুভেন্দু অধিকারী কি বলছেন যে এই কোম্পানির যারা ডিরেক্টর তাদের সঙ্গে সরাসরি তৃণমূল শীর্ষ নেতৃত্বের যোগাযোগ রয়েছে। কিন্তু আমি ডক্টর শারদত্ত মুখার্জি আপনার কাছে এই বিষয়টায় আসবো। বাম আমলে ভুল কিট ব্যবহারের জন্য শিশু মৃত্যুর অভিযোগ তুলে 2011 30 জুন মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি হাসপাতালের কোনো রকম কারো অবহেলা থাকে এই সব ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না। মানুষের প্রাণ নিয়ে কথা, সত্যি তো মানুষের প্রাণ নিয়ে কি ছিনিমিনি খেলা যায়? দেখছেন তো স্যালাইন কাণ্ড, লঙ্কা কাণ্ড শুনেছি, অগ্নিকাণ্ড শুনেছি, প্রথম এবিপি আনন্দের সংলাপ শুনলাম স্যালাইন কাণ্ড। কি প্রকাণ্ড কাণ্ড ভাবুন তো, যে স্যালাইনের জন্য লোকে মারা যাচ্ছে, যেটা কিন্তু আজকে ব্রেড অ্যান্ড বাটার অফ চিকিৎসা। আজকে যখনই আসে যে কোনো জুনিয়র ডাক্তার চোখ বুজে একটি স্যালাইন চালু করে দেয় যার যখন যেখানে দরকার হয়। আমাদের এই সরকারটা না সরকার না, এখানে প্রশাসন বলে কিছু নেই, এটা ক্লাব, এটা ক্লাব ঘর। মনে আছে দেড় বছর আগে আমরা দেখেছিলাম একটা বাজেট অধিবেশন চলছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেখানে ওপর থেকে নিচে একটা চিট এলো, চিটের সঙ্গে সঙ্গে বাজেট পাল্টে গেল। এখানে চলে কিসের সরকার? কোনো নির্দেশিকা নেই, হোয়াটসঅ্যাপে চলে, কোনো দিন পর ফেসবুকে চলবে আর টুইটারে চলবে। যে সরকার ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশিকা জারি করে, সেই সরকারের প্রশাসনটাকে প্রহসনে নিয়ে চলে গেছে। আমি কতগুলো জিনিস বলি এই ব্যাপারে। প্রথম হচ্ছে স্যালাইন, তার তৈরি এবং প্রক্রিয়া কি করে হলো, তৈরি কী করেছে মুকুল ঘোষ, কোম্পানির নাম কি অদ্ভুত, ফারিস্তা। ভাবুন, কোম্পানির নাম হচ্ছে ফারিস্তা। মুকুল ঘোষকে একটি লোক যিনি ব্যবসায়িক এবং তার ধারাবাহিকভাবে বিভিন্ন রাজ্যে তার স্যালাইন প্রোডাক্ট ব্যান্ড হয়েছে। শুধু কিন্তু কর্ণাটক নয়, আরও 9টি রাজ্য কর্ণাটককে দেখে সেটা ব্যান করেছে। ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আমার যে কটা মনে আছে বলে দিলাম। নেক্সট হচ্ছে প্রক্রিয়া, সংগ্রহ কি করে হচ্ছে? সংগ্রহ করছে স্বাস্থ্য সচিবের অঙ্গুলি হেলনে এমএসভিপিরা বিভিন্ন জায়গায়। সংগ্রহ প্রক্রিয়ার কোনো এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার কি স্বাস্থ্য ভবন দেখাতে পারবে না? যে যখন তেল মারে, যে যখন টাকা বা কাটমানি বা সিন্ডিকেটের পয়সা দেয়, তাদেরই স্যালাইন বিক্রয় হয়। ভারত সরকার নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এগুলো কেনে, মাথায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে এই সংগ্রহ যখন হয়েছিল, নির্দেশিকা জারি করলেন আপনারা 10ই ডিসেম্বর, তারপরে চৈত্র সেল শুনেছিলাম, এবার তো পৌষ সেল শুনছি, স্টক ক্লিয়ারেন্স সেল চলছে। একের পর এক পুরনো সংগৃহীত বিষাক্ত ভেজাল স্যালাইনের স্টক ক্লিয়ারেন্স করলেন কে? স্বাস্থ্য সচিব করলেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী করলেন। দেবাশিস কিন্তু তাদের কথা তুলে ধরেছিল। আমার পবিত্র একই ভয়েস, মনে রাখতে অভয়াকাণ্ডের 10 দফা দাবিতে আজও আমরা আছি। এই কাণ্ডেতে আমাদের কোনো 10 দফা নেই, দফা 1, দাবি 1, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অনেক এই প্রহসন শুনেছি। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে করজোড়ে নিবেদন এবং আবেদন, আপনি দয়া করে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করুন, স্বাস্থ্য সচিবকে বরখাস্ত করুন, স্বাস্থ্য অধিকর্তাকে বরখাস্ত করুন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বরখাস্ত করুন। আর পেরে উঠছি না। আর সেলাম জানাবো কাকে?
আমাদের অভিষেক ব্যানার্জিকে আমি সেলাম কুর্নিশ নমস্কার সবাই জানে, আপনি কিন্তু প্রমাণ করলেন পিসির স্বাস্থ্য পরিষেবা ভাঁওতাবাজি। সেই জন্য আপনি আপনার কেন্দ্রে ডায়মন্ড হারবারে একটি ইউনিক আনোখা স্বাস্থ্য পরিষেবা চালু করেছেন। আপনি প্রমাণ করে দিলেন বাকি পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা নেই। ডায়মন্ড হারবারে খালি নতুন করে আলাদাভাবে স্বাস্থ্য এই পরিষেবা মমতা ভার্সেস অভিষেক করে দিয়ে জিনিসটাকে গাইলুক করে দেওয়া যাবে না। আমি শুধুমাত্র এইটুকু মনে করিয়ে দিই, ক্লাব ক্লাব বলে এটাকে কিন্তু আমি আপনি রিডিকিউল করছেন, ছোট করছেন। 13ই ডিসেম্বর 2024 এক মাস হয়নি এখনো। বিরাট বড় একটা আবারও বলি, বিরাট বড় একটা র‍্যাকেট, জাল ওষুধের র‍্যাকেট ধরা পড়েছে ইউপিতে। তিনটে জায়গায় আগ্রা, কানপুর এবং হচ্ছে প্রয়াগরাজ, এই তিনটে জায়গায় জাল ওষুধের কোম্পানি, সেখানকার ফ্যাক্টরি ধরা পড়েছে। সেটার কথা ভুলে যাচ্ছে। না না ঠিক আছে, আপনি বলছেন মনে করালেন অর্ণব, খুব ভালো মনে করালেন। তাহলে এই জাল ওষুধগুলো যাতে বিভিন্ন সরকারি হাসপাতালে না থাকে সেটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব কার? স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কিন্তু পদত্যাগ দাবি করছেন। আপনি গোরক্ষপুর ট্যাঙ্কের সময় দাবি করেছিলেন 17 সালে যখন মারা গিয়েছিল 67টা শিশু অক্সিজেনের অভাবে। কাফিল খানকে জেলে পাঠিয়েছিলেন, কাফিল খানকে জেলে পাঠিয়েছিলেন আপনারা। মনে করে দেখুন কি করেছেন। 36 মিনিট পর বলার সুযোগ পেয়েছি, তো আশা রাখবো কেউ মাঝখানে ইন্টারাপ্ট করবে না। আমার প্রথম কথা হচ্ছে যে অনেক কিছু শুনলাম যে 10ই ডিসেম্বর 7ই জানুয়ারি উৎপাদন বন্ধের নির্দেশ, তার নির্দেশিকা, এবং পবিত্রদা বললেন যে যতদিন না পর্যন্ত এই কোম্পানিটি আবার তার সাপ্লাই রিজিউম করছে ততদিন পর্যন্ত অন্যত্র থেকে ব্যবস্থা করতে হবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই কোম্পানিটার প্রতি কিসের দায়বদ্ধতা? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এইটা হচ্ছে যে 2014 সালে তৈরি হয়েছে কোম্পানিটা। 2014 সালে তৈরি একটি কোম্পানি, সেই কোম্পানি, হ্যাঁ নতুন কোম্পানি, ভালো কাজ করলে আমাদের কিছু বলার ছিল না, কিন্তু এই 2014 সালে তৈরি এই কোম্পানিটা, সেই কোম্পানিটার প্রতি কিসের দায়বদ্ধতা, কাদের দায়বদ্ধতা? আবার এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দাঁড়িয়ে যে নর্থ বেঙ্গল লবির নাম আমরা বারবার শুনেছি তিলোত্তমার বিচারের সময়, তিলোত্তমার কাণ্ডের সময়, ওই চর্চাটার সময় দাঁড়িয়ে সেই নর্থ বেঙ্গল লবির কথাই কিন্তু আবারও ঘুরে ফিরে উঠে আসছে। মানুষের জীবনের থেকে দামি যাদের কাছে কাটমানি, তারা আজকে সরকারে বসে রয়েছে, তারা সরকারে বসে রয়েছে এবং তারাই সরকারে বসে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকাটাকে আসলে চ্যালেঞ্জের মুখে ফেলছেন। পরিকাঠামোর কথা বলছিলেন অর্ণববাবু, কি পরিকাঠামো তৈরির দায়িত্ব এগুলো কি আমাদের বিরোধীদের নাকি? পরিকাঠামো তৈরি করবে বলেই ওরা সরকারে রয়েছে, পরিকাঠামো তৈরি করবে বলেই আমাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়। আমরা ট্যাক্সের টাকা দিই, স্বাস্থ্য পরিষেবা পাবো বলে দিই। শুধুমাত্র বিল্ডিং বানানোর নাম পরিকাঠামো তৈরি নয়, একটার পর একটা বিল্ডিং হয়েছে। দেবাশিস বলছিলেন যে মানে মেদিনীপুরের মানুষ কেন এই পরিষেবাটা পাবেন? আরে মেদিনীপুরের হসপিটালে তবু নেফ্রোলজি ডিপার্টমেন্টটা আছে, আর একটু ভেতর দিকে চলে যান না, আরেকটু ভেতর দিকে চলে যান না, সুপার স্পেশালিটি হসপিটাল কার্ডিওলজি ডিপার্টমেন্ট নিয়ে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, নেফ্রোলজি নেই, আমি চ্যালেঞ্জ করে বলছি। তো একটার পর একটা হসপিটাল রয়েছে, এই পরিষেবা দিতে পারবেন এবং মুখ্যমন্ত্রী অপদার্থ হিসেবে প্রমাণিত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব সামলানোর প্রশ্নে। উনি পদত্যাগ করুন না। আরে না জেনে না বুঝে ছবি আঁকা যায়, তাতে আমাদের একটু দৃশ্য দূষণ হতে পারে, কিন্তু স্বাস্থ্য দপ্তরটা যদি না জেনে চালায় কেউ, না বুঝে কেউ চালায় এবং মানে রেখে দেয় একেবারে গোয়ার গোবিন্দের মতন, তাহলে এইটা হচ্ছে এই ভুলে গেছেন, এখন এই মুহূর্তে ভুলে গেছেন, অনেকটা সময় পেরিয়ে গেছে, ভুলে গেছেন 600 কোটি টাকার কিট কেলেঙ্কারি, মেডিকেল কিট কেলেঙ্কারি হয়েছিল যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হচ্ছে সূর্যকান্ত মিশ্র। ঠিক আছে, তো জানেন, তখন তো বলেননি, তখন করেছেন কি? তখন তো বলেননি কিছু, বলেননি কিছু, কিছু বলেননি, হয়েছিল তো সে সময়। পশ্চিমবঙ্গের কি ছিল, সেটা মনে করে দেখুন, মনে করে দেখুন, সেটা মনে করে দেখুন কি ছিল। মানুষ তারা ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু একটা বিষয় বারবার বলতে হয়, সেই কারণেই তো মানুষ বিপুল জনাদেশ নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। এবং আরেকটা কথা তুমি ইউজ করছিলে যে বিপুল অর্থ ব্যয়, এত হাসপাতাল, তার পরিকাঠামোর এত বদল হয়েছে, সেটা তো মানুষের জন্য, মানুষের স্বার্থে। যেমন কোনো রিপোর্ট বের হলে জনস্বার্থে লেখা হয়, সেটা কি শুধু লেখার জন্য, ওই শব্দটা ইউজ করার জন্য? আসলে জনস্বার্থে নয়। বিশেষজ্ঞরা যেটা বলেন, জনস্বার্থে নয়,
ভোটারের স্বার্থে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখাবো যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন সেটা গঙ্গাসাগরের সরকারি মেডিকেল ক্যাম্পে ইউজ হচ্ছে। শুরুতে যে কথা বলছিলাম, জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। যদিও সিএমওএইচ কি দাবি করছেন যে ব্যবহার করা হচ্ছে না পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ, শুধুমাত্র স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, যদি না ব্যবহারই করা হয় তাহলে স্টোরেজই বা করা হবে কেন? 24 ঘন্টা আগেই এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর পর রিঙ্গার ল্যাক্টেট সহ অভিযুক্ত সংস্থার 9টি ফ্লুইড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কাঁড়ি কাঁড়ি ওষুধ রয়েছে সরকারি অস্থায়ী হাসপাতালে। রবিবার এই ছবি দেখা গেল গঙ্গাসাগরে। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। প্রতি মুহূর্তে চিকিৎসা সহায়তার প্রয়োজন হয় বহু মানুষের। কিন্তু গঙ্গাসাগর মেলার মতো এরকম একটি জায়গায় তৈরি অস্থায়ী হাসপাতালেই দেখা গেল থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ সংস্থার ওষুধ। রয়েছে অভিযুক্ত সংস্থার তৈরি ওষুধের বড় বড় বাক্স। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে যে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্য শিবির তৈরি করা হয়, সেখানেও কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করলেও, ব্যবহার বন্ধ করলেও, এখানে যে চিত্র দেখা যাচ্ছে, এখানে কিন্তু বাক্সবন্দি অবস্থায় সেই ওষুধ পড়ে রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নাম একেবারে উল্লেখ করা রয়েছে। যদিও প্রশাসনের দাবি এই সংস্থার ওষুধ ব্যবহার করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের প্রায় 14টা আইটেম আপনারা জানেন ওনারা দেন। আমাদের রিঙ্গার ল্যাক্টেটের যেটা ওটার ম্যানুফ্যাকচারিংয়ের উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে। 14টা প্রোডাক্টের উপরই তো, 14টা প্রোডাক্টের উপরে আমরা কোনো প্রোডাক্টই এখন ইউজ করছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অন্য কোম্পানি যদি থাকে করছি। বর্তমান নর্মাল স্যালাইন, ডিএনএস, 5D ইত্যাদি নানা রকম স্যালাইন আছে, সেগুলো আমরা ইউজ করছি। আইসোলেশন ক্যাম্পে গিয়ে দেখা গেল সেখানে রাখা রয়েছে নিষিদ্ধ রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন। এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এই যে অস্থায়ী হাসপাতালের আইসোলেশন সেন্টার, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আরএল এর ফ্লুইড বা আরএল এর যে স্যালাইন, সেই স্যালাইনের একাধিক বোতল রয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, যে সংস্থার ওষুধ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে, যে সংস্থার রিঙ্গার ল্যাক্টেট ব্যবহারের পর মৃত্যুর মতো অভিযোগ উঠেছে, এত কিছুর পরও সেই সংস্থার ওষুধ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে থাকবে কেন? এরপরও যদি অভিযুক্ত সংস্থার ওষুধ কোনো রোগীকে দিয়ে দেওয়া হয়, তাহলে তার দায় কে নেবে? প্রশাসনের দাবি, 3রা জানুয়ারি গঙ্গাসাগরে এই অস্থায়ী হাসপাতাল তৈরি হয়, কিন্তু 7ই জানুয়ারি থেকে আর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ ব্যবহার করা হচ্ছে না। আমরা কোনো রিঙ্গার ল্যাক্টেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ব্যবহার করছি না, কারণ এই টেম্পোরারি হসপিটালটা এস্টাবলিশ হয়েছে 3-4 তারিখ নাগাদ। কারণ আমাদের 8 তারিখ থেকে ফুললি অপারেশনাল করে দিতে হয়, তো সমস্ত মেডিসিন এখানে আনা হয়। সেই মতো ওটা আমরা অস্থায়ী, যেটা আমরা আইসোলেশন দেখছেন, সেটা কিন্তু আমাদের একটা টেম্পোরারি স্টোর হিসাবে ইউজ করছি। আচ্ছা, ওখানে কোনো পেশেন্ট নেই দেখবেন। টেম্পোরারি স্টোরের মধ্যে যা মেডিসিন আনা হয়েছিল সবগুলো ওখানে স্টোর করে রাখা আছে, সেই জন্য ওখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের নির্দেশিকা বেরিয়েছে 7 তারিখে, তার আগে এখানে টেম্পোরারি হসপিটাল অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, মানে কয়েকটা দিন লাগে প্রসেসে, তো সেই জন্যই স্টোর হিসাবে রাখা যেমন স্টোরে, কিন্তু আমরা কোনো রিঙ্গার ল্যাক্টেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ইউজ করছি না। কিন্তু ব্যবহারই যখন করা হচ্ছে না, তাহলে নিষিদ্ধ সংস্থার ওষুধ কেন সরকারি কেন্দ্রে এত পরিমাণে মজুত করা হয়েছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। শুধু গঙ্গাসাগর মেলাই নয়, মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এখনও রোগীদেরকে দেওয়া হচ্ছে সেই রিঙ্গার ল্যাক্টেট। মেডিকেল অফিসারের বক্তব্য, তাদের কাছে এ নিয়ে কোনো নির্দেশিকাই আসেনি। এখনো পর্যন্ত আমাদের কাছে এখনো কিছু সেরকম আসেনি, রিটেন অর্ডার আমাদের এখনো কিছু আসেনি। নির্দেশিকা আসে তখন আমরা ওরকম ভাবেই বন্ধ করে দেব অবশ্যই। নিষেধাজ্ঞার পরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন ব্যবহার করার অভিযোগ উঠছিল কলকাতার একাধিক বড় মেডিকেল কলেজ হাসপাতালে। এবার সেই ওষুধই থরে থরে সাজিয়ে রাখতে দেখা গেল গঙ্গাসাগর মেলার অস্থায়ী হাসপাতালে। হিন্দোল দে ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ওষুধ নিষিদ্ধ, ব্ল্যাকলিস্টেড, তারপরেও সেটা কেন ছুঁড়ে ফেলে দেওয়া হবে না? সেটা কেন পুড়িয়ে ফেলা হবে না? কেন নষ্ট করে দেওয়া হবে না? এই যে উনি বলছেন যে টেম্পোরারি স্টোর করা হয়েছে, এসবের মানে কি? এই ওষুধ স্টোর করা হবে কেন যেটা ব্ল্যাকলিস্টেড? সেটা যদি সত্যি ভুল করে কোনো রোগীর দেখে চলে যায়, তাহলে তো এরকম মারাত্মক ঘটনা ঘটতেই পারে। আমি এখানেই ডক্টর গোস্বামীর কাছে আসব। না, আসলে যেটা বলা হলো 1,25,000 কোটি টাকা সরকারের স্বাস্থ্য উন্নতির জন্য ব্যবহার করা হয়েছে, এতটাই উন্নতি হয়েছে যে ডাক্তারও নিরাপদ নয়, রোগীও নিরাপদ নয়।
আরজি করে একটা তরুণী চিকিৎসক তার ডিউটি রুমের মধ্যে সে কর্তব্যর অবস্থায় খুন হয়ে যাচ্ছে, তা যে মানে স্বাস্থ্যের কত উন্নতির লক্ষণ বোঝা যায়। আর একটা ন্যূনতম যে রিঙ্গার স্যালাইন, রিঙ্গারকে ল্যাকটেটকে বলা হয় মোস্ট ফিজিওলজিক্যাল সলিউশন এবং একদম অত্যন্ত প্রাথমিক একটা ওষুধ, সেই প্রাথমিক ওষুধ প্রয়োগ করতে গিয়েও প্রসূতি মা মরে যাচ্ছে। তাহলে একদিকে ডাক্তারের অবস্থায়, একদিকে রোগীর অবস্থায় কিন্তু 1,25,000 কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। আবার ধরুন এই যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, আমরা এই চিকিৎসক আন্দোলনের মধ্যে তার নামে অনেকগুলো সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল এবং এখনো পর্যন্ত সরকার কিন্তু কোনোটা রিফিউট করেনি যে না এগুলো একদম ভুল, অথচ তিনি স্বপদে বহাল রয়ে গেছেন। আর স্বপদে বহাল থেকে কি করছেন, গত কয়েকদিন আমরা দেখেছি যে যেহেতু চিকিৎসকরা সবাই মিলে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, এখন তিনি প্রতিশোধ নিচ্ছেন, প্রতিদিন একটা করে চিকিৎসকদের শায়েস্তা করার ফরমান জারি করছেন। অথচ আজকে এই ওষুধগুলোর এই অবস্থা, স্যালাইনের এই অবস্থা, তারপরেও নির্দিষ্ট কোনো সার্কুলার দেখছেন যে মেডিকেল অফিসার বলছেন আমাদের কাছে কোনো সার্কুলার পৌঁছয়নি। কীরকম অবস্থা হলে এই নারায়ণ স্বরূপ নিগম তার স্বপদে থেকে যেতে পারে, তাকে কে আড়াল করছে? আবার একটা দেখলেন যে মেডিকেল ক্যাম্পের মধ্যে বলা হচ্ছে যে রিঙ্গার ল্যাকটেট আমরা ব্যবহার করছি না, রিঙ্গার ওই আর একটা 5D ব্যবহার করছি, নর্মাল স্যালাইন ব্যবহার করছি, এইসবগুলো। আচ্ছা এইগুলো সাধারণ মানুষ বুঝবেন না, কিন্তু এখানে যারা ডাক্তাররা আছেন প্রত্যেকেই বুঝবেন যে রিঙ্গার ল্যাকটেটের বদলে কখনো 5D আর নর্মাল স্যালাইন ব্যবহার করে দেওয়া যায় না। যখন রিঙ্গার ল্যাকটেট দরকার রিঙ্গার ল্যাকটেটই দিতে হবে। তো এই যে একটা, এবং তারপরেও দেখা যাচ্ছে যে সেইগুলো ওখানে স্টোর করে রেখে দেওয়া হয়েছে। আসলে এদের এই যে ফারিস্তা কোম্পানি, ফারিস্তার এত বড় ফারিস্তা যে তার মাথায় এমন লোকেদের হাত আছে, যেটা আমরা আরজিকর কাণ্ডেও দেখেছি যে কেন ওই যে লোকানো সন্দীপ ঘোষের ট্রান্সফার আরজিকর থেকে 3 বার আউট হওয়ার পরেও সে ফিরে আসতে পারে কেন, তার মাথায় কিন্তু একটা বৃহৎ বড় হাত আছে। তেমনি এই ফারিস্তা কোম্পানির মাথাতেও এত বড় হাত আছে যে তাকে সাপ্লাই সম্পূর্ণ রকমভাবে বন্ধ করে দেওয়া হবে এটা বলার ক্ষমতা আধিকারিকদের নেই। তাদের স্টোরের মাল ওখান থেকে নিষিদ্ধ হওয়ার পরেও বার করে ফেলে দেওয়া হবে, সেই ক্ষমতাটা আধিকারিকদের কাছে নেই। এই সরকার সম্পূর্ণ একটা অরাজকতা, নৈরাজ্য এবং সামগ্রিক একটা ব্যর্থতার বহিঃপ্রকাশ করছে। 1,25,000 কোটি টাকার প্রতিফলন হচ্ছে এইটা। ডক্টর হালদারের কাছে আসবো। ডক্টর গোস্বামী যে কথা বলছিলেন, তার মানে এই যে সমস্ত মাথারা মিলে এই কাজটা করছে, সেই মাথাদেরকে বাঁচানোর জন্য অন্য কোনো মাথা রয়েছে? ডক্টর হালদার দেখুন, আজকে একটা স্বাস্থ্য ব্যবস্থায় আমরা বারবার বলছি যে এই যে জাল ওষুধ বা নিম্নমানের ওষুধ, এই কথা কিন্তু নতুন নয়। আপনারা নিজেরা আপনারা অভিযোগ তুলেছেন, এসএসকেএমও দেখেছি, আপনারা বলেছেন নয়, এর আগেও বহুবার, স্পেসিফিক্যালি রিঙ্গার্স ল্যাকটেট, এই নির্দিষ্ট যে একটা অত্যন্ত বেসিক স্যার বলছিলেন বলতে গিয়ে, এটা মানে প্রত্যেকটা অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একদম বেসিক একটা জায়গায় এটা ব্যবহার হয়। সেটা ব্যবহারের আগে, এর আগেও বহুবার আমরা নিজেরা বহুবার প্রত্যক্ষ করেছি যে সেই যে স্যালাইন সেটা ব্যবহারের পর প্রসূতিদের বা রোগীদের নানা রকম সমস্যা হচ্ছে, বহু জায়গায় অভিযোগ জানানো হয়েছে এর আগে। তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না? কারা ব্যবস্থা নিচ্ছেন না? কারা ব্যবস্থাগুলোকে জাস্ট এই একটু আগেই দেখছিলাম আপনাদের প্রতিবেদনে যে যদি প্রমাণ থাকে তাহলে দিয়ে দিন। কথা যুক্ত করব দেবাশিস, ওই তদন্ত কমিটির এক আধিকারিক বলেছেন যে এই 4 জনের ক্ষেত্রেই সমস্যাটা দেখা গেছে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক যাদেরকে এসএসকেএমে নিয়ে আসা হচ্ছে, আর একজনের মৃত্যু হয়েছে, কিন্তু অন্য ডিপার্টমেন্টেও তো ব্যবহার করা হয়েছে, তাদের তো কোনো সমস্যা হয়নি। আমি এই ধোঁয়াশাটা দূর করতে চাই। একদমই এই ব্যাপারটা আমি যে কথা বলছি যে রিঙ্গার্স ল্যাকটেট, আপনি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো একজন কর্তব্যরত সরকারি হাসপাতালে চিকিৎসককে জিজ্ঞাসা করে দেখুন যে রিঙ্গার্স ল্যাকটেট ব্যবহারে প্রায়শই এত বড় সমস্যা নয়। কাঁপুনি দেওয়া, রাইগর, আমরা মানে মজা করে রাইগর ল্যাকটেট বলি, রাইগর মানে কাঁপুনি, মানে এরকম জিনিস হয়েছে। এবং সেটা যখন বেড়ে যায় তখন কি বলা হয় যে স্যালাইনটা একটু বন্ধ করে একটা অ্যান্টি অ্যালার্জিক ফেনারগান বলে একটা ওষুধ হয়, সেই ওষুধটা দিয়ে দেওয়া হয়। তো হয়তো যদি এর আগে থেকেই এই তদন্তটা করা যেত যে এর মধ্যে কোনো সমস্যা আছে কি না, আজকে প্রাণগুলো বাঁচত। যদি এই ছোট ছোট সমস্যা, মানে আমাদের দুর্ভাগ্য এটাই যে একদম এক্সট্রিম, মানে প্রসূতি মায়ের মানে মৃত্যু হতে হলো, আরও 3 জনকে আশঙ্কাজনক হতে হলো, তারপরে এই আশঙ্কা নিয়ে এখন তদন্ত হচ্ছে। এই তদন্ত যদি আগে হতো, এই যে বারবার আটকে না রেখে এই তদন্তগুলো যদি আগে হতে পারতো, তাহলে হয়তো এই মানে মায়েদের প্রাণ বাঁচত, সাধারণ রোগীদের প্রাণ বাঁচত। এটুকুই বলার। একদম। ডক্টর শরৎ দত্তের কাছে আসুন। মা মরলে টনক নড়ে, এখানে কেউ মৃত্যুবরণ না করলে আমাদের সরকার নড়ে না। ডাক্তার পবিত্র গোস্বামীকে আমি বলি, ভাই এ কি আপনি খেপে উঠেছেন নাকি? 1,025 না 125 যা টাকা, ওগুলো তো বিনিয়োগ হয়েছে, সরকার কিনেছে, মুকুল ঘোষ টাকাটা দিয়েছে, এই রাজস্বের টাকাটা তো গেছে ক্ষমতাসীন দলের কাছে, রাজনৈতিক দলের কাছে গেছে। ভাই এটা ইউজ হবে না? এখন ইউজ না হলে কি করে হবে? সবাই লস খেয়ে চলবে? এ কোন সমাজতত্ত্বে আছে? এ তো কোথাও নেই। প্রথম কথা মনে রাখতে হবে, ধারাবাহিক প্রশাসনিক গাফিলতি।
দু নম্বর হচ্ছে আমি একটা কথা এই একটু জানতে চাই, তৎপরতার আপনি এটা গাফিলতি, বলছেন তো? আমি তৎপরতার আপনাকে গাফিলতি। একটু তদন্তকারী এক এই যে- আধিকারিক বলছেন এটা একটা অ্যানাফাইলেকটিক শক হয়েছে, না, আমি হয়তো ওইটাই কোনো বলছি রকম তো, শুনুন। স্যালাইনের মধ্যে অপরিস্রুত থাকতে তৎপরতার পারে, এটা দেখার গাফিলতি। দায়িত্ব কার? আজকে হঠাৎ মা মরলে টনক নড়লো তো, এই প্রথম মায়ের যখন রাইগার হলো, তখন যার ভাইটালস খারাপ হলো বা পালস বিপি পড়তে আরম্ভ করলো, তখন এই তৎপরতা কোথায় ছিল? তৎপরতার প্রশাসনিক গাফিলতি মাথায় রাখতে হবে। আজকে দুজন মাকে নিয়ে এসে বাঁচাচ্ছে হচ্ছে খুব ভালো, প্রথম মাটি বা মরবে কেন? 104টি মাতৃ মৃত্যুর হার পশ্চিমবঙ্গ শিখরে উঠেছে, সারা ভারতের থেকে বেশি। এবং মাথায় রাখতে হবে ভারতে 94, ওয়েস্ট বেঙ্গলে 104, ত্রিপুরায় 92, ছোট্ট একটি রাজ্যে লজ্জা হয় বাঙালি হিসেবে মাতৃ মৃত্যু। উনি আসামটা ভুলে গেলেন, 195 পার লাখ। আবারও বলি, আসামে হচ্ছে প্রসূতি মৃত্যুর হার হচ্ছে 195। মুখ্যমন্ত্রী ভুলে গেলেন, আপনার পদত্যাগ। সরকার ওখানে চলছে। দফা এক, দাবি ওখানে এক, চলছে আপনার স্বাস্থ্যমন্ত্রীর সরকার। ও ভুলে গেছে, পদত্যাগ। ভুলে গেছে দফা এক, সমস্ত। দাবি দফা এক, এক, দাবি এক। স্বাস্থ্য বলে সচিবের আপনি এরকম একটা পদত্যাগ। দুর্ভাগ্যজনক দফা একজন এক, প্রান্তিক দাবি নারীর এক, মৃত্যু, স্বাস্থ্য তার সঙ্গে অধিকর্তার আপনি এখানে পদত্যাগ। আর্যিকর কাণ্ডকে দফা ক্লাব করছেন। এক, দাবি তার মানে এক, এর পিছনে স্বাস্থ্য টোটাল অধিকর্তার পিছনে পদত্যাগ। আসলে একটা কিছু টোটাল- বলার নেই আমার। একটা টোটাল একটা চক্রান্ত তৈরি অর্ণব, করা। একটাই কথা বলার, এই মৃত্যুর হার কোন রাজ্যে বেশি? বিজেপি শাসিত রাজ্যে বেশি না তৃণমূল শাসিত এই বাংলায় বেশি বা কম? তা নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু একজনের প্রাণ দিয়ে সেটা কি দায় এড়ানো সম্ভব? মধুজা, বিষয় হচ্ছে যে দুর্নীতি আসলে এই যে বলছে না আরজি করের সঙ্গে এক জায়গায় আনা যায় না, আসলে এক জায়গায় আনা যায়, তার কারণ দুটোরই মূলে রয়েছে দুর্নীতি, সীমাহীন লাগামহীন দুর্নীতি। এবং এই দুর্নীতির কারণে এবং এই স্বাস্থ্য ব্যবস্থার যা বিশৃঙ্খল অবস্থা দাঁড়িয়েছে, যাদের একটু সামর্থ্য আছে সরকারি হাসপাতালে যাচ্ছেন না, মুখ ফেরাচ্ছেন সরকারি হাসপাতাল থেকে। এই সরকারি হাসপাতাল থেকে মুখ ফেরাচ্ছেন যাদের সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য নেই তাহলে তাদের পরিণতি মমতার সরকারের আমলে নির্মম মৃত্যু, এছাড়া অন্য কিচ্ছু নয়। আসলে এছাড়া অন্য কিচ্ছু নয়, দুর্নীতির দায়ে মরতে হবে আমাদের সাধারণ মানুষকে। আমি আবারও বলছি যে কেউ বন্ধু যে একটা কথাটা মারা গেলে বলছেন যে তবেই এই কিন্তু আমাদের দুটোকে এক মুখ্যমন্ত্রী করছে, নড়ে এই দুটোকে চড়ে এক বসেন। করা উচিত নয়, একেবারেই ততক্ষণ উচিত নয়। নিশ্চিত ঘুমে এটা একটা থাকেন। আলাদা ক্ষেত্র, এটা একটা আলাদা স্পেসিফিক ডাক্তার ক্ষেত্র মারা গেল, এবং ধর্ষিতা আর্যিকরের মর্মান্তিক তদন্তে উঠে আসুক, কিন্তু প্রশ্ন হচ্ছে অর্ণব, শশী পাজা মন্ত্রী, আমি বলছি শাসক দলের তৃণমূলের মন্ত্রী তো শুধু নয়, গোটা রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন একটা খবর এসছে সুতরাং তদন্ত করে দেখা হবে একজনের মৃত্যুর পর। ডক্টর গোস্বামী অনলাইন আনবেন দুটো একদম শেষ, আমাদের আলোচনার সময় শেষ। ডক্টর গোস্বামীকে বলতে দিন একটু, প্লিজ পবিত্র বলুন। ডক্টর গোস্বামী বলুন প্লিজ, অনলাইন। দুটো ঘটনা আলাদা, কিন্তু মূল কারণটা এক। এবং মাথায় যে ব্যক্তিগুলো বসে আছে তারা সেই মূল কারণের যে হোতা স্বাস্থ্য সচিব, সেটাও এক। স্বাস্থ্য দপ্তরের মানে স্বাস্থ্যমন্ত্রী এতদিন ধরে স্বাস্থ্য সচিবকে সরানোর তিনি কোনো উদ্যোগ নিলেন না, সাহস পেলেন না। এবং স্বাস্থ্যমন্ত্রী গোটা ঘটনা, দুটো ঘটনা আলাদা। চিকিৎসকের মৃত্যু এবং রোগীর মৃত্যু এক নয়, যেটা বলছেন শাসক দল, কিন্তু ঘটনা হচ্ছে উৎসগুলো এক। যে দুর্নীতি হচ্ছে এর মূল উৎস, যেটা সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে প্রাথমিকভাবে সবাই ইঙ্গিত করেছিল যে এইটার বৃহত্তর চক্রান্ত আছে। এবং আমরা বলছি যে সকলের মাথায় একটা বড় হাত, একটা বড় হাত। সেই চক্রান্তের শিকড় অবধি পৌঁছতে পারবে তো তদন্ত কমিটি? সঠিক তথ্য, সঠিক বিষয়টা উঠে আসতে পারবে তো? মানুষ যোগ্য চিকিৎসা যেটা পাওয়া উচিত, মানুষের অধিকার, সেটা পাবে তো? আমাদের এই প্রশ্ন নিয়ে আজকের আলোচনা শেষ করলাম। সমস্ত খবরের জন্য আপনাদের নজর।